ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে, যেটা একটা অফবিট সেক্টরে কাজ করে। মানে এই সেক্টর নিয়ে খুব কমই কথাবার্তা বলা হয়, কিন্তু যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর। ভবিষ্যতে এই সেক্টরটা বড়োভাবে গ্রো করতে পারে, যেটা হচ্ছে রিসাইক্লিং সেক্টর। তো রিসাইক্লিং কী জিনিস জানেন? যেগুলো অব্যবহারযোগ্য জিনিস থাকে সেগুলোকে পুনরায় প্রসেসের মাধ্যমে সেটাকে ব্যবহারযোগ্য করা আর কি। তো বর্তমানে আমাদের দেশ, বিশেষ করে গোটা বিশ্বই এই সমস্যায় ভুগছে, যে দিন দিন এত আবর্জনার পরিমাণ বেড়ে যাচ্ছে যেটার জন্য ডাম্পিং গ্রাউন্ডগুলোও কিন্তু কম মনে হচ্ছে। তো এটাই একমাত্র উপায় যে সেগুলোকে রিসাইক্লিংয়ের মাধ্যমে নতুন প্রোডাক্টে তৈরি করা, যেগুলো ব্যবহার করা যাবে। তো এটাই কিন্তু একমাত্র উপায়। তো যেক্ষেত্রে আমাদের বিশেষ করে গ্রোয়িং কান্ট্রি আর এত পপুলেশন আমাদের দেশে, এই সমস্যাটা কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি। তো যে কোনো মুহূর্তে সরকারের তরফ থেকেও কিন্তু এই সেক্টরটার প্রতি আলাদাই নজর আসতে পারে। এটা একটা বড় সমস্যা। তো আপনি যদি এই সেক্টরে কাজ করা স্টকগুলোকেও দেখেন, সেগুলোর মধ্যে ইদানিং দুর্দান্ত গ্রোথ দেখতে পারবেন তাদের ব্যবসার মধ্যে, এই রিসাইক্লিংয়ের যারা কাজ করে। তো সে ধরনেরই একটা কোম্পানি, এবং এই সেক্টরে বলা যায় লিডার টাইপের কোম্পানি। এরা 1 নম্বর পজিশনে রয়েছে। সেই কোম্পানিটিকে নিয়ে পরিচয় করে দেওয়া হবে এই ভিডিওটি। তো এর যে ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, বিজনেস সব কিছু নিয়ে ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, চলে আসি কোম্পানিটির পরিচয়ে, যেটা হচ্ছে গ্রাভিটা ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটি যেটা বিজনেস করছে, এরা বহুত দিন ধরেই বিজনেস করছে। মোটামুটি 1992 সাল থেকে এরা ব্যবসা করছে। এরা কিসের ব্যবসা করে? এরা লিড রিসাইক্লিংয়ের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ কোম্পানি আর কি। তাছাড়া অ্যালুমিনিয়াম রিসাইক্লিং, প্লাস্টিক রিসাইক্লিং, ট্যাঙ্কি প্রজেক্ট, এগুলো নিয়েও ওরা কাজ করে। এছাড়াও রিসাইক্লিং ইউজ ব্যাটারি, যেগুলো অব্যবহারযোগ্য যে ব্যাটারিগুলো আর কি নষ্ট হয়ে যায়, সেগুলো নিয়ে এরা কাজ করে। তারপরে কেবল স্ক্র্যাপ, লিড স্ক্র্যাপ, তারপরে অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ, প্লাস্টিক স্ক্র্যাপ, এগুলো নিয়ে এরা কাজ করে। এদের যদি প্রোডাক্ট পোর্টফোলিওতে দেখেন, 5টি ভার্টিক্যাল রয়েছে। একটা হচ্ছে লিড রিসাইক্লিং, তারপরে অ্যালুমিনিয়াম রিসাইক্লিং, প্লাস্টিক রিসাইক্লিং, রাবার রিসাইক্লিং এবং টার্কি সলিউশন। তো এরকম কিন্তু রয়েছে। তো এদের সবচেয়ে বেশি রেভিনিউ আসে লিড থেকে, 88% মতো সেখান থেকে রেভিনিউ আসে। তারপরে অ্যালুমিনিয়াম থেকে 8% মতো আসে, প্লাস্টিক থেকে 3% মতো আসে, এবং অন্যান্য থেকে বাকিটা আসে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন, এদের জিওগ্রাফিক্যাল প্রেজেন্স, মানে এরা শুধু ইন্ডিয়াতেই এই ব্যবসা করছে না, এদের ব্যবসা কিন্তু মানে নেটওয়ার্কটা অনেকটাই বেরিয়েছে। ইন্ডিয়াতে 60%-এর আশেপাশে তাদের রেভিনিউ আসে, বাকিটা বিদেশ থেকেই আসে। তো বুঝতে পারছেন বিজনেস নেটওয়ার্কটা কতটা বাড়িয়েছে এরা। আর ম্যানুফ্যাকচারিং ইউনিট এদের আপাতত 11টি রয়েছে, দেশে বিদেশে। মেইন রয়েছে জয়পুরে, এছাড়াও গুজরাট, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, এগুলোতে রয়েছে। অন্য দেশের মধ্যে শ্রীলঙ্কায় রয়েছে, ঘানায় রয়েছে, তারপরে সেনেগালে রয়েছে, তানজানিয়ায় রয়েছে। এরকম কিন্তু বিভিন্ন দেশে তাদের রয়েছে। আর এদের বিজনেসটা এত দ্রুত হারে বাড়ছে যে তারা ক্যাপেক্সের চিন্তাভাবনা করছে, এবং অনেকভাবে করছে। আপনি যদি দেখেন এদের কতগুলো প্রজেক্ট, চিতুরে যেটা একটা প্রজেক্ট রয়েছে, সেটা তাদের লিড রিসাইক্লিংয়ের ক্যাপাসিটি ইনক্রিজ করার জন্য, যেটা 64,640 মেট্রিক টন পার ইয়ারে পরিণত হবে, যেখানে 21 কোটির তারা ক্যাপেক্স করেছে। তারপরে তানজানিয়ায়, সেখানে 3,000 মেট্রিক টন আরও তাদের ইমপ্রুভ করার জন্য রাবার রিসাইক্লিংয়ের ক্ষেত্রে, সেখানে তারা ক্যাপেক্স করেছে 3.5 কোটি টাকা, 4 কোটি টাকার মতো। তারপরে মুন্দ্রাতে, সেখানে লিড রিসাইক্লিংয়ের ক্যাপাসিটি ইনক্রিজ করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। ওমানে, সেখানে তারা সাইন করেছে, মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটা সাইন করেছে ব্যাটারি রিসাইক্লিংয়ের ক্ষেত্রে, জয়েন্ট ভেঞ্চার করেছে। তো এরকম কিন্তু বহুত পদক্ষেপ নিচ্ছে, যেটা তাদের বিজনেসকে আরও বাড়াতে সাহায্য করবে, এবং সেটা তাদের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে যে বিজনেসটা এত হারে বাড়ছে। এরা গ্লোবালি কাজ করছে। দেখুন, দ্য কোম্পানি হ্যাজ এক্সিকিউটেড 70+ প্রজেক্ট গ্লোবালি। কাতার, ইউএই, সৌদি আরবিয়া, পোল্যান্ড, চিলি, এসব জায়গায় তারা কাজ করছে। ইউজার ইন্ডাস্ট্রি যদি দেখেন, ব্যাটারি ম্যানুফ্যাকচারের কোম্পানিগুলো এর ব্যবহার করে। তারপরে কেবল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এদের ক্লায়েন্ট রয়েছে। তারপরে পেইন্ট এবং পিগমেন্ট ইন্ডাস্ট্রি এদের ক্লায়েন্ট রয়েছে। ডাই কাস্টিং ইন্ডাস্ট্রি, প্লাস্টিক ইন্ডাস্ট্রি এদের ক্লায়েন্ট রয়েছে। এসব সেক্টরে কিন্তু তাদের যে প্রোডাক্টের ব্যবহার রয়েছে। তো এদের কাস্টমার বেস দেখুন, কত বড় কাস্টমার বেস। কোম্পানি হ্যাজ ক্লায়েন্টেল অফ 350+ কাস্টমার। ইন এশিয়াতেই 300-র মতো রয়েছে, আর বাকিটা রয়েছে মিডিল ইস্ট, ইউরোপ এবং আমেরিকায় রয়েছে। এরকম 32টি দেশে তাদের কিন্তু ক্লায়েন্ট ছড়িয়ে রয়েছে। তো দে ক্যাটার টু 240 কাস্টমার ইন 22 স্টেট আমাদের ইন্ডিয়ার মধ্যে।
তো বুঝতে পারছেন এদের বিজনেস চেইন, বিজনেস নেটওয়ার্কটা কতটা বড় রয়েছে। এদের যদি আপনি ক্লায়েন্ট দেখেন, ক্লায়েন্টগুলোর মধ্যে যে সিন্টার ইলেকট্রিক, এক্সাইড ইন্ডাস্ট্রিজ, টাটা ব্যাটারিজ, কেইসি, আমরা রাজা ব্যাটারি, কেইআই ইন্ডাস্ট্রি, প্রিজমেন্ট, প্যানাসোনিক, এরকম বড় বড় ক্লায়েন্ট কিন্তু তাদের রয়েছে। এদের অর্ডার বুকও খুব বড় রয়েছে। এদের 28টি সাবসিডারিজ রয়েছে। তো বুঝতে পারছেন কতটা স্ট্রং করে ফেলেছে এদের বিজনেসটা। তো এখন যাই হোক, এর বিজনেস নিয়ে অনেক কিছুই বলা হলো। তো ফিউচার প্ল্যানটাও দেখে নিন। দেখুন, বাই 2028 কোম্পানি envisions 50% plus contribution from value added products and 30 plus non lead business revenue, মানে লিড ছাড়াও তারা কিন্তু আরও অন্যান্য বিজনেসের ক্ষেত্রে তারা চিন্তা ভাবনা করছে, এবং 600 কোটির ওপরে বাই ফিনান্সিয়াল ইয়ার 2027-এর মধ্যে 600 কোটির উপরে তারা ক্যাপেক্স করতে যাচ্ছে, এরকম কিন্তু প্ল্যান হাতে নিয়ে চলছে। তো বুঝতে পারছেন এদের বিজনেসের গতিটার জন্য কি চিন্তা ভাবনা করছে। তো এগুলো দেখেই কিন্তু একটা কোম্পানি সম্বন্ধে একটা ধারণা আসে যে সেই কোম্পানিটা কী চিন্তা ভাবনা করছে তাদের বিজনেস বাড়ানোর জন্য, ভবিষ্যতের জন্য। তো যাই হোক, এখন অনেক কিছু হলো এর বিজনেস নিয়ে। এখন ডেটাগত দিকগুলো চলে আসি, এটা কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন। এটার যদি রিটার্নের দিক দিয়ে দেখেন, দেখুন গত 5 বছরে 5198% রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। গত 1 বছর রিটার্ন 161%-এর মতো, গত 6 মাসে 108%-এর মতো রিটার্ন দিয়েছে। মানে কি দুর্দান্ত গতিতে রয়েছে এই কোম্পানি। তো এই কোম্পানির শেয়ার দরে এই গতিটা রয়েছে। এখন এই শেয়ার দরের গতির সঙ্গে তাদের বিজনেসের গ্রোথের সামঞ্জস্য রয়েছে কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট। যে শেয়ার দরে বেড়েই চলেছে আর এদিকে তাদের বিজনেসের গ্রোথ নেই, সেটা দেখতে হবে। তো সেগুলো দেখে নিই। তো প্রথমে দেখে নিই এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো। তো এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে 13,428 কোটি। তো মানে মিড ক্যাপের দিকে এগোচ্ছে। প্রাইস আর্নিং রেশিওটা এখন 52 রয়েছে। খুব যে ওভারভ্যালুড হয়ে গিয়েছে তা কিন্তু না, অথচ 5 বছরে 5000% রিটার্ন দিয়েছে। তা সত্ত্বেও খুব কিন্তু বেশি ভ্যালুয়েশনে চলে যায়নি। রিটার্ন অন ইকুইটি 33%-এর মতো রয়েছে, দুর্দান্ত রয়েছে। বুক ভ্যালু 121 রয়েছে, বর্তমানে 1945 টাকায় চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.27% হিসাবে। এখন যদি এদের বিজনেসটা দেখে নেন, বিজনেসে কেমন গ্রোথ রয়েছে লং টার্মে হিসাবে দেখে নিই একেবারে। তো 2020-তে এদের সেলস হতো 1300 কোটি, তারপরে বছর 1400 কোটি হলো। তারপরে 2021 থেকে 22-এ 1400 থেকে একেবারে 2200 কোটি। তারপরে 2022 থেকে 23-এ 2200 থেকে একেবারে 2800 কোটি। তারপরে 2800 থেকে 3100 কোটি, 3100 থেকে 3300 কোটি। মানে কি কনসিস্টেন্টলি গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন, এবং গ্রোথটাও কনসিস্টেন্টলি কিন্তু তারা দেখাচ্ছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন, দেখুন তখন ছিল 19 কোটি, তারপরে 37 কোটি হলো, 57 কোটি হলো, 148 কোটি হলো, 204 কোটি হলো, 242 হলো, 258। মানে সেলস এবং প্রফিটেবিলিটির গ্রোথ দেখেই বোঝা যাচ্ছে তাদের বিজনেস কী হারে বাড়ছে, এবং সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে তার শেয়ার দরে। এর যদি আপনি দেখেন গত 3 বছরে 31% হিসাবে কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে। আর প্রফিট গ্রোথ দেখুন গত 3 বছরে 61% হিসাবে দেখিয়েছে, এবং শেষ সঙ্গে তাল মিলিয়ে স্টক প্রাইস সিএজিআরও কিন্তু 110% হিসাবে বেড়েছে। আর রিটার্ন অন ইকুইটি দেখুন 3 বছরে 38% হিসাবে বাড়িয়েছে। তো প্রত্যেকটি বিজনেসে প্রত্যেকটিতে কিন্তু এদের দুর্দান্ত গ্রোথ রয়েছে। এদের ডেটাগুলো দেখলেই পরিষ্কার। এদের যদি ব্যালেন্স শিটে চলে যান, ব্যালেন্স শিটে তাদের রিজার্ভ রয়েছে 824 কোটি, সেটাও খুব দ্রুত গ্রো করছে। 2020-তে 200 কোটি ছিল, এখন সেটা 800 কোটি। আর ঋণও কিন্তু রয়েছে 548 কোটির মতো ঋণ দেখাচ্ছে, কিন্তু তার মধ্যে লং টার্মে রয়েছে 249 কোটি, তার চেয়ে অনেক বেশি কিন্তু তাদের রিজার্ভই রয়েছে। তো তারা কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন, তারা বিজনেস এক্সপানশনের দিকে কিন্তু খুবই মনোযোগ দিয়েছে। তাদের বিজনেসটা আরও বাড়ানোর জন্য, ক্যাপাসিটি এক্সপান্ড করার জন্য কিন্তু ভীষণভাবে মনোযোগ দিয়েছে, কারণ ব্যবসা তাদের প্রচুর হারে বাড়ছে। তো সেক্ষেত্রে তাদের প্রাথমিক ইনভেস্টমেন্টটা দরকার রয়েছে, তো যার জন্য কিন্তু ঋণ রয়েছে তাদের কিছুটা। তো যাই হোক, ঠিকঠাকই বলা যায় ব্যালেন্স শিট, কারণ প্রফিটেবল কোম্পানি, প্রফিটেবিলিটি যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু এই ঋণগুলো পজিটিভ হিসাবেই কাজ করে একটা কোম্পানির ক্ষেত্রে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যান, দেখুন 63%-এর মতো প্রোমোটর রয়েছে, এফআই রয়েছে 13%, ডিআই রয়েছে 2.5%-এর কাছাকাছি, আর বাকিটা পাবলিক রয়েছে 19.18%-এর মতো। আর ইদানিং দেখুন এফআই ডিআইরা কী হারে হোল্ডিং বাড়িয়েছে। 2022-এর মার্চে ছিল 1%-এর মতো এফআইআই, তারপরে সেটা 2023-এ 3% করলো, তারপরে 24-এ 11% করলো, এখন 13%। মানে কনসিস্টেন্টলি তারা হোল্ডিং বাড়াচ্ছে। সেখানে ট্রিম করেছে প্রোমোটাররা, কিন্তু সেটা এফআইরা পুরোপুরি নিয়ে নিয়েছে। আর ডিআইদের দেখুন 0.15 ছিল, সেখান থেকে 0.25 হলো, 0.43 হলো, এখন 2.61%। মানে এফআই ডিআই ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা প্রচণ্ড হারে ভরসা দেখাচ্ছে এই কোম্পানিতে। পাবলিকে কিছু ট্রিম করেছে তাদের হোল্ডিং, আর কিছুটা করেছে প্রোমোটার।
তো এগুলো হয়, কিন্তু স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডের মধ্যে যাচ্ছে কিনা সেটাই হচ্ছে মেন ব্যাপার। অনেক সময় দেখবেন যে প্রোমোটার এফআইডিআই বেচছে আর পাবলিকের হাতে চলে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনারা দেখছেন যে প্রোমোটার সে প্রফিট বুকিং করেছে, পাবলিকও হোল্ডিং কমাচ্ছে, কিন্তু এফআইডিআই প্রচণ্ড ইন্টারেস্ট দেখাচ্ছে, তারা কিন্তু নিয়ে নিচ্ছে। এগুলোই কিন্তু পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে। তো যাই হোক, এর যে ডেটাগুলো দেখলেন, এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এর ব্যালেন্স শিট, এর যে সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ, সব কিছুই কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে। তো সেই জন্যই এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া হলো। আর একটা কথা মাথায় রাখবেন, অবশ্যই একেবারেই পিকে রয়েছে, মানে সে যত ভালো কোম্পানি হোক না, কিন্তু মানে একেবারে পিকে বাই করাটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু সেটা সেফ না। মানে যারা এসআইপি মোডে করেন, অল্প অল্প করে ইনভেস্ট করেন, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা একেবারে মানে বেশি করে ইনভেস্ট করেন আর কি, তাদের জন্য কিন্তু একেবারে পিকে না। এরকম কারেকশন মার্কেটে কিন্তু সুযোগ দেয়। দেখুন, এর আগেও এখানে কারেকশন এসেছিল প্রায় 30% মতো, এই জায়গায় কারেকশন এসেছিল প্রায় 30%-এর উপরে। এরকম কিন্তু কারেকশন হয়ই, মাঝখানে এরকম সুযোগ দেয়। তো সেই সুযোগগুলোর অপেক্ষায় থাকা উচিত। আর যারা এসআইপি মোডে করেন, তাদের ব্যাপারটা আলাদা। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না, এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে, পরিচয় করে দেওয়ার জন্য থাকে। তো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর যাই হোক, এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।